প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আনফোল্ডিং ফিলোসফির এই এপিসোডে আলোচনা করব প্রথা এবং ফ্যাশন নিয়ে। সমাজ দর্শনের এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ম্যাকাইভার ও পেজ বলেছেন যে প্রথা হলো সমাজ অনুমোদিত আচরণ পদ্ধতি যা অনুসরণ করে সমাজে মানুষ পান, ভোজন, বেশভূষা ইত্যাদি করে থাকে। অর্থাৎ ম্যাকাইভার পেজের ভাষায়, the socially accredited ways of acting are the customs of the society। এইভাবে ম্যাকাইভার পেজ কাস্টমসকে নির্দেশ করেছেন। অন্যদিকে প্রথা হলো আচরণ এবং বেশভূষা সংক্রান্ত একটি স্থায়ী ও অপরিবর্তিত রূপ। প্রথা হলো সেই সব আচরণ পদ্ধতি যেগুলি বিশেষ সামাজিক পরিস্থিতির প্রয়োজনে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হয়। সাধারণভাবে সকলের দ্বারা গৃহীত হওয়ার ফলেই এই প্রথাগুলি টিকে থাকে। সমাজ জীবনের নিয়ন্ত্রণে প্রথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোনো নির্দিষ্ট বিধিকে প্রথা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কোনো কর্তৃপক্ষের ঘোষণার প্রয়োজন হয় না বা কোনো বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বীকৃতিও দেওয়া হয় না। প্রথা হলো সামাজিক নিয়মগুলির মধ্যে সবচেয়ে স্বতঃস্ফূর্ত এবং সর্বাধিক বাধ্যতামূলক। অন্যদিকে ম্যাকাইভার পেজের মতে সমাজে প্রচলিত প্রথা বা রীতির মধ্যে যে সামান্য ব্যতিক্রম বা পরিবর্তনটুকু সমাজ অনুমোদন করে তাকেই ফ্যাশন বলা হয়। তারা বলেছেন, ফ্যাশন ইজ দ্য সোশ্যালি অ্যাপ্রুভড সিকোয়েন্স অফ ভেরিয়েশন অন এ কাস্টমারি থিম। অর্থাৎ ফ্যাশন হলো প্রথার গণ্ডির মধ্যে সমাজ অনুমোদিত ব্যতিক্রমের একটি রূপ। যেমন পোশাক পরিধান করাটা হলো প্রথা, কিন্তু বিশেষ নতুন ধরনের পোশাক পরিধান করা হলো ফ্যাশন। ফ্যাশনের ব্যাপারে সমাজের লোকেদের মধ্যে ঐক্যের ভাব লক্ষ্য করা যায় না। হারবার্ট স্পেন্সারের মতে, যখন সমাজে প্রথার অবনতি ঘটতে শুরু করে তখন ফ্যাশন আপন আধিপত্য বিস্তার করে। গ্যাব্রিয়েল ট্রেড বলেছেন যে ফ্যাশন হলো সমসাময়িকের অনুকরণ, অর্থাৎ ইমিটেশন অফ অ্যানসেস্টার্স। ফ্যাশনের পরিবর্তন মোটামুটি নিয়মিত ক্রম অনুসারে ঘটে থাকে। কোনো একটা ফ্যাশন হলো নিয়ম অনুসারে কিছুকাল পরে সেটি অন্তর্হিত হয়ে গেলেও আবার কিছুদিন পর তার পুনরায় আবির্ভাব ঘটতে পারে। বিশেষ করে পোশাক আশাক, কেশবিন্যাস ও অলঙ্কারের ক্ষেত্রে ফ্যাশন এই নিয়ম অনুসরণ করে চলে। একেই ফ্যাশনের চক্রবৎ পরিবর্তন বা সাইকেল অফ ফ্যাশন বলা হয়। আমোদ প্রমোদ, পোশাক, অলঙ্কার, গৃহসজ্জা, কথা বলার ধরন, সঙ্গীত, সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে ফ্যাশন দেখা যায়। ফ্যাশন বিশেষ প্রকার বেশভূষা, সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে ধারাবাহিক পরিবর্তন এনে প্রথার উপাদানকে ধ্বংস করতে পারে ও নতুন প্রথার সৃষ্টি করতে পারে। তাছাড়া ফ্যাশনের সাথে যুক্ত মনোভাব প্রথার সাথে যুক্ত মনোভাবকে দুর্বল করতে পারে। প্রথার সাথে ফ্যাশনের পার্থক্য হলো এইখানে যে প্রথা স্বতঃস্ফূর্তভাবে কোনো কর্তৃত্বের নির্দেশ ছাড়াই উদ্ভূত হয়। প্রথার একটা স্থায়িত্ব আছে এবং সহজে এর পরিবর্তন করা যায় না। প্রথা গোষ্ঠীর অন্তরঙ্গ জীবনের এবং মেজাজের সাথে যুক্ত এবং প্রথার একটা ঐতিহ্যগত রূপ রয়েছে। আর ফ্যাশন নিশ্চিতভাবেই ঐতিহ্য বিরোধী। ফ্যাশন চরিত্রের সেই সব দিক ও প্রকাশকে নিয়ন্ত্রণ করে যেগুলি তেমন গুরুত্বপূর্ণ নয়। ফ্যাশন অত্যন্ত পরিবর্তনশীল ও স্বল্পকাল স্থায়ী। ফ্যাশনের পরিবর্তনশীলতা খেয়ালি ও খ্যাপামির সাথে যুক্ত, যার ফলে কোনো বিশেষ গায়ক বা খেলার কোনো বিশেষ রূপ বা অভিনন্দন জানানোর বিশেষ রীতি জনপ্রিয় হয়, আবার খুব দ্রুত তা পরিত্যক্ত হয়ে থাকে। প্রথার সাথে একটা মূল্যবোধ জড়িত থাকে এবং সমাজের সকলের মধ্যেই আচার আচরণ ও বেশভূষা সংক্রান্ত প্রথাগুলি মানার বিষয়ে একটা বাধ্যতা থাকে। কিন্তু ফ্যাশনের সাথে জড়িত থাকে সবসময় এই মূল্যবোধ জড়িত থাকে না। কিন্তু আধুনিক যুগে ছেলে মেয়েদের উগ্র সাজ পোশাক, আচার আচরণ আধুনিক যুগের নাটক উপন্যাস দ্বারা সমর্থিত হয়, কিন্তু ফ্যাশন মানার কোনো বাধ্যবাধকতা থাকে না। সেজন্যই সাজ পোশাক প্রভৃতির ক্ষেত্রে কোনো নতুন ফ্যাশন দেখা দিলে বহু লোক তা গ্রহণ করলেও অনেকেই সে ব্যাপারে উদাসীন থাকে
এবং সেই সব ব্যাপারে তারা সমাজের প্রচলিত রীতিকেই মেনে চলে। কিম্বল ইয়ংয়ের মতে প্রথার মাধ্যমে মানুষের মধ্যে সমাজবদ্ধতার প্রবণতা ও গোষ্ঠীর সাথে তার অভিন্নতা বোধ প্রকাশিত হয়, কিন্তু ফ্যাশনের দ্বারা ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য ও সমাজের অন্যান্য ব্যক্তিদের থেকে তার পার্থক্য প্রকাশিত হয়। এই বক্তব্যের মধ্যে কিছুটা সত্যতা রয়েছে বলে আমাদের মনে হয়, কারণ প্রথা পালনের বিষয়টা সম্পূর্ণ সামাজিক ব্যাপার। সমাজের সব লোক যুগ যুগ ধরে একই প্রথা একইভাবে পালন করে থাকে। তারা এও জানে যে তারা সমাজের অন্যান্য ব্যক্তিরাও এই এক প্রথা একইভাবে পালন করে। কেউ যদি কোনো কারণে কোনো প্রথা পালন করতে না পারে, তবে সে যেমন মনে মনে অস্বস্তি বোধ করে, তেমনি সমাজের কেউ যদি স্বেচ্ছায় কোনো প্রথা লঙ্ঘন করে, তবে তা তার পরিবার ও সমাজের লোকেদের মনে যথেষ্ট অস্বস্তির সৃষ্টি করে। তাছাড়া এই সব প্রথা সকলেই মেনে চলে বলে তারা সমাজ ও গোষ্ঠীর সাথে অভিন্নতা বোধ করে। সেজন্যই সমাজের ঐক্য সংহতির ক্ষেত্রে প্রথার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ফ্যাশন হলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি বিশেষের ইচ্ছা হলে তবেই সে কোনো বিশেষ ফ্যাশন গ্রহণ করে থাকে। ফ্যাশনের দ্বারা কোনো ব্যক্তি সমাজের অন্য ব্যক্তিদের থেকে সে স্বতন্ত্র, অন্য সকলে যে তার মতো নয়, এই ভাবটাই যেন বেশি প্রকাশ পায়। ফ্যাশন হলো তাই যে সমাজের সকলে করছে না, আবার সমাজের বেশিরভাগ লোকই যদি তা গ্রহণ করে তবে সেই ফ্যাশন আকর্ষণ হারায়, তখন সেটি আর ফ্যাশন থাকে না। তবে কথা ঠিক যে ফ্যাশনের মাধ্যমে কেবলমাত্র সম্পূর্ণভাবেই ব্যক্তি স্বাতন্ত্র্যই প্রকাশ পায় না, কারণ এর মাধ্যমে ব্যক্তি যেমন নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে চায়, তেমনি আবার তার আচরণের মধ্য দিয়ে সামাজিক রীতিনীতি পালনের মাধ্যমে একটা বিশেষ সমাজের অন্তর্ভুক্ত সদস্য হিসাবে সে পরিচিতি পেতে চায়। যদিও ফ্যাশন সমাজ জীবনের উপরিভাগের সঙ্গে যুক্ত, তবুও এর ক্ষেত্রে যেসব অবান্তর পরিবর্তন দেখা যায় সেগুলির পেছনে নানা প্রকার শক্তি কাজ করে থাকে। ফ্যাশন সমাজ জীবনের বাইরের ও অপ্রয়োজনীয় অংশের সাথে যুক্ত, এবং আমরা যেসব মূল্য ও মূল আচরণগুলি অনুসরণ করি তাদের পরিবর্তিত না করেও ফ্যাশন পরিবর্তিত হতে পারে। ফ্যাশনের কোনো উপযোগিতার কথা বলা হয় না, এর সাথে আমাদের বুদ্ধির কোনো সাক্ষাৎ যোগ নেই, তথাপি আমাদের ওপর ফ্যাশনের যথেষ্ট প্রভাব দেখা দেয়। ফ্যাশন জীবনের সেই সব দিককে নিয়ন্ত্রিত করে যেগুলি সম্পর্কে মোটামুটিভাবে আমরা উদাসীন এবং সেজন্য সামাজিকভাবে গ্রহণে সমর্থ। ফ্যাশন সামাজিক মানুষের দুটি জোরালো দাবি পূরণ করে থাকে, নতুনত্বের দাবি এবং মানিয়ে চলার দাবি। মনস্তাত্ত্বিকভাবে যৌক্তিকভাবে বিরোধী এই দুটি প্রয়োজন একই সাথে দেখা যায় এবং ফ্যাশনের মাধ্যমে এই দুটি পরিপূরিত হয়। প্রচলিত বেশভূষা বা অন্যান্য আচরণের মধ্যে সামান্য পরিবর্তন সাময়িকভাবে ব্যক্তির বিজয় সূচিত করে, আবার অন্যান্য লোকেরাও সেই পরিবর্তন মেনে চলে বলে ব্যক্তি উত্তেজনাকর নিরাপত্তা বোধ করে থাকে। ফ্যাশন সাধারণত সমাজের উচ্চকোটি ও সম্মানীয় গোষ্ঠীর থেকে উদ্ভূত হয়। বিশেষত অবসরভোগী শ্রেণী, যাদের সময় ও অর্থ দুই আছে, তারাই পোশাকের ক্ষেত্রে নতুন স্টাইল উদ্ভাবন করে, শিষ্টাচারের ক্ষেত্রে নানা সূক্ষ্মতা উদ্ভাবন করে, খেলাধুলা ও আমোদ প্রমোদের ক্ষেত্রেও নানা স্টাইল উদ্ভাবন করে। ভেবলেন অবসরভোগী শ্রেণী সম্পর্কে আলোচনা করতে গিয়ে লক্ষ্য করেছেন যে ফ্যাশনের ক্ষেত্রে নতুন নতুন ব্যাপার উদ্ভাবন করার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। তাদের মতে ফ্যাশনের দুটি মানদণ্ড হলো ব্যয়বহুলতা এবং কদর্যতা। ফেবলেন বলেছেন যে অবসরভোগী শ্রেণী তাদের সম্মান রক্ষা ও বৃদ্ধির জন্য ফ্যাশনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন এবং তাদের ধনগত কৌলীন্য জাহির করেন। জটিল সমাজে ফ্যাশনকে দুটি পরস্পর বিরুদ্ধ দিক থেকে দেখা যেতে পারে। একদিকে চপল ও কৃত্রিম গোষ্ঠীতে দেখা যায় যে ফ্যাশন জীবনের প্রধান পরিচালক। অধঃপতিত সভ্যতায় দেখা যায় যে ফ্যাশন নৈতিকতার স্থান দখল করেছে। তাই ট্যাসিটাস তার সময়ে রোমান নৈতিক আদর্শের অবনতি দেখে বলেছিলেন, কলুষিত করা ও কলুষিত হওয়াকেই ফ্যাশন বলা হয়। পরবর্তীকালে নানা যুগে ফ্যাশনের খেয়ালিপনায় বেশি আসক্তি ও জীবনের গভীরতর দিকের প্রতি উদাসীনতা সামাজিক ধ্বংসের সাক্ষ্য বহন করে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী একান্তভাবে ফ্যাশনের বিধি নিয়ে মত্ত থাকে, তখন সেই ব্যক্তি বা গোষ্ঠীকে অধঃপতনের স্তরে উপনীত বলা যায়।
অন্যদিকে ফ্যাশন তার নিজস্ব ক্ষেত্রে সমাজে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফ্যাশন উদাসীনতার রাজ্যে একটা সাধারণ জীবন প্রবর্তন করে। এটি সমমনোভাবের জন্ম দেয়, যা বিভিন্ন ধরনের মানুষকে একত্রিত করে এবং তাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত বৈশিষ্ট্যকে বজায় রাখতে সাহায্য করে। সেজন্য বলা যায় যে বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক সভ্যতার বিস্তৃত ক্ষেত্রে ফ্যাশনের একটি তাৎপর্য রয়েছে। ফ্যাশন যতক্ষণ জীবনের বাহ্যিক দিকের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমিত থাকে ততক্ষণ তা সমাজের পক্ষে বিশেষ ক্ষতিকর হয় না, কিন্তু সেই স্তর অতিক্রম করে ফ্যাশন যদি অতিরিক্ত ব্যাপক আকার ধারণ করে তাহলে তা অবশ্যই সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সমাজ দর্শনের দুটি গুরুত্বপূর্ণ ধারণা, প্রথা এবং ফ্যাশন, কাস্টমস অ্যান্ড ফ্যাশন নিয়ে। আমরা তাদের স্বরূপ এবং তাদের মধ্যেকার পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করলাম, সমাজে তাদের প্রভাব নিয়েও আলোচনা করলাম। সমাজ দর্শনের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, লাইক করো। আজকের মতো প্রথা এবং ফ্যাশন সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।